প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের চলমান যে অধ্যায় স্পেশাল জার্নাল, আজকে তার তৃতীয় ক্লাস এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে সেলস জার্নাল। আমরা ইতিমধ্যে বিগত দুটো ক্লাসে পার্সেস জার্নাল নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। আমরা দেখেছি পার্সেস জার্নাল দুই প্রকার, কলামের ভিত্তিতে বা বৈশিষ্ট্যের ভিত্তিতে। একটা হচ্ছে সিঙ্গেল কলাম, একটা হচ্ছে মাল্টিপল কলাম। এর পাশাপাশি আবার মার্চেন্ডাইজিং সিস্টেমের ভিত্তিতে দুই প্রকার, পারপেচুয়াল এবং পিরিয়ডিক, তাই না? হুম। ওকে, ফাইন। আজকে আমরা দেখবো সেল জার্নাল। তো আমরা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেল জার্নালের বৈশিষ্ট্য। সেল জার্নাল বা বিক্রয় জাবেদা, ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন এই জাবেদা লিপিবদ্ধ করা হয়। এই জাবেদার পোস্টিং অ্যাব্রিভিয়েশন হচ্ছে এস। এই কথাটুকু মানে আমরা যখন অঙ্ক করবো তখন বুঝবো। মানে এই জাবেদাকে সংক্ষেপে এস দ্বারা চিহ্নিত করা হয়। সেলস এর প্রথম অক্ষর এস, তো এস দ্বারা চিহ্নিত করা হয়। বিক্রয় জাবেদা বা সেল জার্নাল দুই প্রকার, একটা হচ্ছে পিরিয়ডিক, একটা হচ্ছে পারপেচুয়াল। পারপেচুয়াল। হ্যাঁ, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের কারবারে মূলত বিক্রি হয় কি, কি বিক্রি করি আমরা সাধারণত? পণ্য। পণ্য বিক্রয় করি। তার মানে মনে রাখতে হবে শুধুমাত্র পণ্য বিক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে। অনেক সময় কিন্তু আমরা পুরনো সম্পত্তিও বিক্রি করি, করি কিনা? হ্যাঁ। এই পুরনো সম্পত্তি বিক্রি কিন্তু সেল জার্নালে অন্তর্ভুক্ত হবে না। ওই যে আমরা বলেছিলাম, যে সমস্ত এন্ট্রি আমাদের এই পারচেজ, সেলস, ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্টের আওতাভুক্ত আসে না, সেগুলো কোথায় রেকর্ড করতে হয়? জেনারেল জার্নালে। কোথায় রেকর্ড করতে হয়? জেনারেল জার্নাল। জার্নালে। বলেছিলাম না কথাটা, যে লেনদেন গুলো আমাদের এই চারটা শর্তের মধ্যে পড়ে না সেইগুলো যাবে জেনারেল জার্নাল। এখন যদি আমরা অঙ্কের মধ্যে এটা দিয়ে দেয় যে সেলস ওল্ড ইকুইপমেন্ট বা ওল্ড ফার্নিচার, তাহলে সেটা তো আমার ব্যবসায়িক পণ্য না। সেটা কি আমার ব্যবসায়িক পণ্য? না। না। তো ব্যবসায়িক পণ্য বিক্রয়, এবং সেটা অবশ্যই কিসে হতে হবে, কিসে? ধারে। ধারে। আরে, কারণ নগদ বিক্রয় কোথায় অন্তর্ভুক্ত হবে? পার্সেস জার্নালে। এই, নগদ বিক্রয় কোথায় অন্তর্ভুক্ত হবে? জেনারেল ভাইয়া। ক্যাশ রিসিভ জার্নালে। যখন আমরা নগদে বিক্রয় করবো আমরা কি পাবো? ক্যাশ পাবো না? ও সরি সরি, নগদ টাকা পাবো, ক্যাশ অর্থাৎ রিসিভ। নগদ বিক্রয় যাবে ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে আমরা আলোচনার ভিত্তিতে বলতে পারি সেল জার্নালের মূল বৈশিষ্ট্য দুটো। একটা হচ্ছে অবশ্যই ব্যবসায়িক পণ্য বা পণ্য বিক্রয়, এবং অবশ্যই সেটি কি হতে হবে? ধারে। ধারে বিক্রি। ধারে। এবার মার্চেন্ডাইজিং প্রভাবের কারণে আমাদের এই সেল জার্নাল কয় প্রকার হয়ে গেছে? দুই দুই প্রকার। প্রকার। কারণ আমরা দেখেছিলাম আমাদের যখন আমরা মার্চেন্ডাইজ করেছি তখন যে আমাদের জাবেদা দুটো। প্রথমত আমরা দেখেছিলাম পিরিয়ডিকে সেলস এর ধারে বিক্রয় জাবেদা কয়টা হয়? পিরিয়ডিক সিস্টেমে মনে আছে? দুটো। হ্যাঁ, হ্যাঁ। পিরিয়ডিক হয়। সিস্টেমে জাবেদা একটা, একটা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। সেলসিল। শুধুমাত্র সেলস প্রাইসের জন্য দেখেন স্পেশাল জার্নালটা পরে আর মার্চেন্ডাইজ কেন আগে করানো হয়, তাহলে বুঝতে পারতেছেন। যদি হুম। মার্চেন্ডাইজিং পরে করে স্পেশাল আগে করতাম তাহলে সে জাবেদা কি বুঝতাম আমরা? না। এই জন্য মার্চেন্ডাইজটা আগে করে নেওয়া হয়। তাহলে আমরা দেখেছিলাম পিরিয়ডিক সিস্টেমে ধারে বিক্রয় জাবেদা হয় শুধু বিক্রয় মূল্যের উপরে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। কিন্তু পারপেচুয়ালে জাবেদা কয়টা হয়? দুইটা। দুটো। প্রথম জাবেদা হয় বিক্রয় মূল্যের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর পরের জাবেদা হয় ক্রয় মূল্যের জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ। এই যে জাবেদার ভেরিয়েশনের কারণে আমাদের সেল জার্নাল কয় প্রকার হয়ে গেছে? দুই দুই প্রকার। প্রকার। তাহলে সেল জার্নাল দুই প্রকার হওয়ার কারণ কি বোঝা গেল? হ্যাঁ। জি। জাবেদা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা চলে যাচ্ছি এবার আমাদের ছকে, যে সেল জার্নালের ছকটা কেমন হয় সেটা আমরা দেখবো। আপনারা আমার যেদিন ক্লাস থাকে গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন, অন্তত 15-20 মিনিট আগে থেকে, কারণ আমি কিন্তু একটু চেষ্টা করবো ক্লাসগুলো 10 মিনিট আগে নিয়ে যাওয়ার জন্য। যেমন আজকেও কিন্তু মিনর ভাই নোটিস করেছে 7টা 10, কিন্তু আমি কিন্তু প্রায় 6টা 10-এর দিকে নোটিস করেছি 6টা 50-এ ক্লাস হবে। এই জন্য আমার হ্যাঁ। ক্লাসের দিনগুলো আপনারা একটু আধা ঘন্টা আগে গ্রুপটা চেক করবেন যে আমি ক্লাসটা করে দিয়েছি কিনা। আর এমনি আমি 6টা 50 থেকে ক্লাস নেবো, আপনারা মনে রাখবেন যদি পিছায় সেটা নোটিস করে জানাবো, ঠিক আছে? আচ্ছা। তাহলে সেল জার্নাল দুই প্রকার, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সিস্টেম। এবার আমরা যাবো ছকে। প্রথমে ছক দিচ্ছি কোন কলামের, কোন সিস্টেমের? পিরিয়ডিক। পিরিয়ডিক। এখানে যথারীতি প্রথমে ডেট থাকবে।
এবার পরের কলামের নাম কি দেখেন তো? অ্যাকাউন্টস অ্যাকাউন্ট ডেবিটেড। অ্যাকাউন্টস ডেবিটেড। আচ্ছা, এখানে সেলস জার্নালের মূল বৈশিষ্ট্য কি ছিল? কোন বিক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে? বাকিতে বিক্রয়। বাকিতে বাকিতে। বিক্রয়। আচ্ছা, বাকিতে যখন বিক্রয় হবে তখন মনে রাখা প্রয়োজন কি, বিক্রয় হয়েছে সেটি নাকি দেনাদারের নাম? কোনটা মনে রাখা প্রয়োজন? দিনাদারের নাম। দেনাদারের নাম। দেনাদারের নাম, কারণ আমাদের কাছে টাকা পাবে, যে নাম আমাদের মনে রাখতে হবে না, রেকর্ড রাখতে হবে না? হ্যাঁ। হ্যাঁ। শোনো, দেনাদার কি হয়? জাবেদা ডেবিট হয় না ক্রেডিট হয়? দেনাদার কি হয়? দেনাদার ডেবিট। ডেবিট ডেবিট। এই হয়। জন্য এই কলামের নাম হয়েছে অ্যাকাউন্টস ডেবিটেড, কারণ এইখানে সমস্ত দেনাদার নামগুলো রেকর্ড হবে। ঠিক যেমন পারচেজে অ্যাকাউন্টস ক্রেডিটেড ছিল, সেখানে সব পাওনাদারের নাম রেকর্ড হয়েছিল, মনে আছে? হ্যাঁ। হ্যাঁ। এইখানে অ্যাকাউন্টস ডেবিটেড ঘরে সমস্ত দেনাদারের নামগুলো আমরা এখানে রেকর্ড করব। ইনভয়েস থাকলে ইউজ করবো, না থাকলে ফাঁকা থাকবে। টার্মসও একই ব্যাপার, যেহেতু বাকি বিক্রয় টার্মস থাকতে পারে, থাকলে ব্যবহার করবো, না থাকলে ফাঁকা থাকবে। পোস্ট রেফারেন্স কলামে আমরা কি দেবো? মনে আছে? মনে থাকার কথা। কি দেবো? না, কোড। আমার মনে নেই। কোড নাম্বার। কোড তাই নাম্বার এখানে এখানে আসবে? তো টিক না, এখানে এই তো অ্যাকাউন্টস টিক মার্ক হবে। ডেবিটেড এখানে তো থাকবে সব সাবসিডারি অ্যাকাউন্ট। দেনাদার, সকল টিকে মার্ক দেনাদারের নাম হবে। কি মেইন অ্যাকাউন্ট না সাবসিডারি অ্যাকাউন্ট? সাবসিডিয়ারি। সাবসিডারি। সাবসিডারির জন্য নাম্বার পড়ে না টিক মার্ক করে? টিক টিক মার্ক মার্ক। করে। তার মানে এই পোস্ট রেফারেন্স ঘরে কিন্তু সব টিক মার্ক আসবে, কারণ এই সোজা থাকবে সবাই সাবসিডারি অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট না। এবার চলে আসেন কলাম লাস্ট। আমাদের পিরিয়ডিক সিস্টেমে জাবেদা কয়টা হয়? একটা। হ্যাঁ। দুটো। একটা। একটা জাবেদা একটা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস। ক্রেডিট। ক্রেডিট। এই যে সে জাবেদা, আমরা এখানেও কলাম দুটো করতে পারতাম। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, পরেরটা সেলস কে, সেক্ষেত্রে টাকা পোস্টিং ও কয়বার দেওয়া লাগতো? দুইবার দেওয়া লাগতো। সেই ঝামেলা না করে আমরা একবার দিয়ে দিয়েছি, টাকা একবারে বসালেই দুটোবার পোস্টিং বোঝা নেওয়া যাবে। ঠিক আছে? হ্যাঁ। কেস ফার্স্টে। হয়েছে। টার্মস যেটা, জি জি, এটা আবার। আমরা আগের বার যেরকম টার্মস আগে দিয়ে পরে ইনভয়েস দিছি হ্যাঁ ওইভাবে হ্যাঁ, দিলে হবে না এইখানে নাকি? এইখানে বিষয়টা এই যে তিনটে কলাম, ইনভয়েস, টার্মস আর পোস্ট রেফারেন্স আগে পরে হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটাই ওকে। জানার ছিল। লাস্টে টোটাল নামবে, লাস্টে অ্যাকাউন্ট কোড আসবে। কাদের অ্যাকাউন্ট কোড আসবে? অ্যাকাউন্ট রিসিভেবল এই আর যে অ্যাকাউন্ট সেলস। রিসিভেবল এবং সেলস এর অ্যাকাউন্ট কোড আসবে। অ্যাকাউন্ট রিসিভেবল কোড আমরা জানি, সম্পদ হিসেবে 101 বাদ দিয়ে যে কোনটা ধরা যাবে, আর সেলস রেভিনিউ হিসেবে 400 করে যে কোনটা ধরা যাবে। ঠিক আছে? হুম। হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিস্টেমের কলাম। পারপেজুয়াল সিস্টেমের কলামটা নিচে উপস্থাপন করা আছে, সামান্য পার্থক্য, সেটা দেখেন, মনে মনে চিন্তা করেন। আর এই সুযোগে আমরা একটু মিলন ভাইকে ফ্লোর দিচ্ছি। মিলন ভাই হাত উঁচু করে জায়গা নিচ্ছে। মিলন ভাই আপনি শুরু করেন, আমি রেকর্ডিংটা একটু পজ করে রাখতেছি। জি মিলন ভাই, শুরু করেন। আচ্ছা, এবার আমরা দেখবো যে পারপেচুয়ালে কিন্তু সামান্য একটু পরিবর্তন। সব ঠিক আছে, শুধু লাস্টে একটা কলাম বেড়ে গেছে। ওই যে আমাদের পারপেচুয়ালে একটা জাবেদা বাড়তি ছিল ক্রয় মূল্যের জন্য, কস্ট অফ গুডস লিমিট, মার্চেন্ডাইজ ক্রেডিট, শুধু সেই কলামটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু পিরিয়ডিক এবং পারপেচুয়াল ছকে কিন্তু কোনো পরিবর্তন নাই, আছে? না। না। তাহলে ব্যাপারটা কি, ছকটা ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ। হ্যাঁ। একটা কথা প্রথমে বলেছিলাম, তাহলে আমরা একটা খাতা কিন্তু নোট করব। প্রথমেই পারচেজ জার্নালে দুটো ছক আমরা পাশাপাশি উপস্থাপন করব। এই যে আজকে দুটো পেয়ে গেলাম, হুম। কোন জার্নালে? সেলস জার্নালে দুটো ছক কিন্তু পেয়ে গেলাম। এই দুটো উপস্থাপন করব। এরপরে আসবে ক্যাশ রিসিট, তারপরে ক্যাশ পেমেন্ট। এভাবে যদি পাশাপাশি ছকগুলো রাখি আমরা, তাহলে আমাদের বুঝতে সমস্যা সামান্য পরিবর্তন, সুতরাং এখন কিন্তু মনে রাখা সহজ হবে। তাই না বিষয়টা? হুম। এভাবে হুম। করে আমরা স্পেশাল জার্নালে কিন্তু অনেকগুলো ছক আমাদের, এরপরে আবার আসবে আমাদের সাবসিডিয়ারি লেজার অ্যান্ড মেইন লেজার। হ্যাঁ, এরপরে বেশ কিছু অংশ ফাংশন আছে, সুতরাং আমাদের টার্ম বাই টার্ম ধারাবাহিকতা থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। পরবর্তীতে যখন 2-4 মাস পরে আমরা রিভিশন করব, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ছকের ধারণা। আমরা এখন একটা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখব। আপনারা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, নাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে। আর কোডের রুলসটা তো আমরা আগেই দেখেছিলাম গত ক্লাসে, এটা তো আপনাদের কাছে জানা আছে। দেখুন, একটা অঙ্ক আপনার সামনে উপস্থাপন করা আছে, বেশ একটা বড় একটা অঙ্ক। এখানে লাস্ট ইনস্ট্রাকশনে বলতেছে, জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন ইন সেল জার্নাল আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সেল জার্নালের ব্যাপারটা কিন্তু একটা বিষয় আছে। যদি আমাকে পারপেচুয়াল পিরিয়ডিক বলে নাও দেয়, তথাপিও কিন্তু অঙ্কের মধ্যে একটা ইনডাইরেক্ট একটা নির্দেশনা থাকে। সেটা কি বলেন তো? কস্ট। হ্যাঁ, বলেন বলেন, সাহস করে বলেন। কস্ট অফ গুডস। কস্ট থাকে। কস্ট হ্যাঁ, অফ যদি গুডস। সেলস এর ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দেয়,
সেক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টে কোনো নির্দেশনা নাও থাকে, তাহলে বুঝে নিতে হবে অঙ্কটা অবশ্যই তাহলে কোথা থেকে করতে হবে, পারপেচুয়ালে। পারপেচুয়াল। পারপেচুয়াল হবে। সুতরাং এখানে যদি আন্ডার পারপেচুয়াল বলা নাও থাকতো তাহলে বুঝে নিতাম এটা কোন মেথডে করতে হবে, পারপেচুয়াল পারপেচুয়াল। মেথড। পারপেচুয়াল। তাহলে আমাদের এই অঙ্কটা মোটামুটি, এখানে দেখে ইনভার্স নাম্বার আছে, টার্মসও, টার্মস কি আছে না, টার্মস নাই। মোটামুটি আমাদের কিন্তু এখানে এই অঙ্কটা আমাদের এখন আমরা সলিউশনে দেখবো। দেখেন এখানে, ভাইয়া আপনি যে বললেন এইখানে সব নিউ ফার্স্ট ইয়ার, মানে এদের পরীক্ষা 21 তারিখ থেকে না? না না, সামনের মাসে ওল্ড ফার্স্ট ইয়ার তাদের পরীক্ষা, এই নিউ ফার্স্ট ইয়ার যারা এদের পরীক্ষা তো এখনো আসেই না, এটা তো এখন টেস্ট ইনকোর্স পরীক্ষা চলছে, ইনকোর্স পরীক্ষা কেবল শুরু হচ্ছে এদের। তাহলে আমার এই গ্রুপে কি জন্য ঢুকিয়ে দিছেন? আপনি কি আবার সামনে এই অ্যাকাউন্টিং ইমপ্রুভমেন্ট না আপনার? হ্যাঁ। হ্যাঁ, আপনাকে দেওয়া হয়েছে মিলন ভাইয়ের সাথে পরামর্শ করবেন, এখানে এই যে দ্রুত যে ক্লাস চলতেছে এগুলো হয়তো রিভিশনের জন্য ঢুকাইছে আপনাকে। তারপর আপনি মিলন ভাইয়ের সাথে কথা বলেন, মিলন ভাইয়ের সাথে, আপনি মিলন ভাইয়ের সাথে কিভাবে কথা বলছেন আপনি জানেন না সঠিক, মিলন ভাইয়ের সাথে আপনি কথা বলেন, বিষয়টা আপনি কিভাবে ভাইয়াকে বলছেন, ভাই আপনাকে কিভাবে এখানে ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, হুম। আচ্ছা। আচ্ছা, দেখুন তাহলে আমরা জাস্ট একটা দুটো এন্ট্রি দেখবো, দেখলে সব ক্লিয়ার হবে, পরে আমরা আরেকটা অঙ্কে চলে যাবো। তাহলে এখানে একটা এন্ট্রি আছে দেখেন, সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু এ ট্রেডার্স, ইনভয়েস নং 101, টাকা 9,800, বলা হচ্ছে দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড টাকা 6,300। তাহলে এখানে আমাদের সবই আছে, আমাদের পাওনাদারের নাম কি বলা আছে, পাওনাদার সরি দেনাদারের নাম কি বলা আছে, দেনাদারের নাম এ ট্রেডার, ট্রেডার্স। ইনভয়েস আছে 101, কোনো টার্মস কিন্তু এখানে নাই। যাচ্ছি পোস্টিং এ, দেখেন আমাদের উপরে লেখা আছে কায়ুম হোলসেল সাপ্লাই সেল জার্নাল আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখানে দেখেন 1 তারিখ দিয়ে ফেব্রুয়ারি 3 তারিখ দিয়ে আমাদের এই ট্রেডার্স, ইনভয়েস 101, টার্মস নাই, পোস্ট রেফারেন্স টিক মার্ক, কারণ টিক মার্ক আমরা জানি এই যে এ ট্রেডার্স এটা কি মূল অ্যাকাউন্ট সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, সাবসিডারি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হওয়ার কারণে এটা টিক মার্ক বসে গেছে। ঠিক। এবার বিক্রয় করছি 9,800, যার কস্ট প্রাইস ছিল 6,300। 300। তাহলে দেখুন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট করে বসে গেছে 9,800, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ইনভেন্টরি ক্রেডিট বসে গেছে 6,300। 300। এইভাবে কিন্তু বাকি সবগুলো এন্ট্রি কিন্তু আমাদের পোস্টিং, আমার মনে হয় না আর বাকিগুলো বুঝে সমস্যা করার দরকার আছে নাকি। জি। সব একই পোস্টিং, সব পোস্টিং হয়ে যাওয়ার পরে আমাদের লাস্ট একটা কাজ থাকবে, সেটা হচ্ছে মাসের শেষ তারিখ, ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ কত, 28। 28। টোটাল 28। নামবে, অ্যাকাউন্ট রিসিভেবল অফ সেলস এর টোটালও নামবে, কস্ট অফ গুডস মার্চেন্ডাইজ টোটালও নেমে যাবে। লাস্টে অ্যাকাউন্ট কোড, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাজ এ অ্যাসেট 112, সেলস অ্যাজ এ রেভিনিউ 401, কস্ট অফ গুডস এটা কি বলেন তো, কস্ট অফ গুডস কি, ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ঠিক ব্যয়। আছে। আয় ব্যয় সম্পদ না দায়, কি এটা, ব্যয়। 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 কস্ট অফ গুডস ব্যয় হিসেবে এই যে 512, কারণ আমরা জানি ব্যয়ের কোড 500 ঘরে, মার্চেন্ডাইজ সম্পদ হিসেবে 115। ব্যাস, আমাদের মোটামুটি অঙ্ক কিন্তু সেল জার্নাল শেষ। কোনো সমস্যা? এই অঙ্কের প্রশ্নটা রেখেছি। অবশ্যই, বড় করে দিচ্ছি। হয় কি, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গেলে যেটা হয় সেটা হচ্ছে এক স্লাইড থেকে আরেক স্লাইডে তো আমরা ঝামেলা, এই জন্য আর দেখানো যাচ্ছে না। এই হচ্ছে অঙ্ক। ভাই আমার একটু বুদ্ধি দেন তো, আমি কি করব তাইলে? আমি কি এই আমি গ্রুপে থাকবো, অঙ্ক করব নাকি? আমি 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 আপনাকে পরামর্শ দিই, আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে আপনার বাসা কি খুলনাতেই? না ভাই, আমি গ্রামে থাকি। খুলনার ভিতরে, কিন্তু অনেক ভিতরে, বটিয়াকাটা। সেটা তো অনেক, কোচিং এ এসে সম্ভব না। বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করবেন, আপনি মিলন ভাইয়ের, আচ্ছা আমার নাম্বারটা নিবেন, আমি আপনার সাথে আগামীকালে কথা বলবো, কথা বলে যদি হুম। সম্ভব হয় এই দুটো ক্লাসের পাশাপাশি আপনাকে আরো একটা বা দুটো ক্লাস এক্সট্রা দিয়ে আপনাকে দ্রুত কিভাবে কাভার দেওয়া যায় সেটা হুম। চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। তাহলে আমরা কি সেল জার্নাল কি পারপেচুয়াল তো দেখলাম, পিরিয়ডিকটা নিচেই আছে, জাস্ট পার্থক্য হচ্ছে কি পিরিয়ডিকে, ঋতুকে একটা খালি আছে। ওই কস্টটা, এই কস্টের যাবে, এই ছকটা হবে না তাই না, খালি এই ছকটা হ্যাঁ, থাকবে না, এইটা ছকটা অমিট হয়ে যাবে, ব্যাস পার্থক্য কিন্তু এটা, আর কোনো একটা পার্থক্য থাকে। নাই। তাহলে আমরা কি সেল জার্নাল শেষ করে আমরা কি একটু ক্যাশ রিসিপ্টে যাব? জি যান। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে পরে করার সুযোগ আছে, সমস্যা নেই, ভিডিও তো থাকলো দেখার জন্য। ওকে, জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, একটু দ্রুত এগোই, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন কলেজে অলরেডি ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনারা জানেন ইতিমধ্যে।
সুতরাং একটু ফাস্ট করলে আমাদের জন্য ভালো হবে এই কোর্স পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে। তাহলে আমরা সেল জার্নাল মোটামুটি শেষ করতেছি। আমরা এখন যাব একটু ক্যাশ রিসিপ্ট জার্নালে। আচ্ছা, ক্যাশ রিসিপ্ট জার্নাল এর শর্ত কিন্তু আমাদের সামনে স্পষ্ট। ক্যাশ রিসিপ্ট তার মানে কি, অর্থে বোঝা যাচ্ছে, তাই না? নগদ বহন করবে। হ্যাঁ, অর্থে বোঝা যাচ্ছে যে এখানে কাজটা আসলে কি। ক্যাশ রিসিপ্ট জার্নালের মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের নগদ প্রাপ্তি যাবে না। তার মানে প্রতিষ্ঠানে কিন্তু নগদ প্রাপ্তি কি কিভাবে হতে পারে, একটা প্রতিষ্ঠানে নগদ আমরা কিভাবে কিভাবে নগদ টাকা পেতে পারি, তার কারণগুলো কি কি হতে পারে। কোনো কিছু বিক্রয় করলে। ফাইন, নগদে বিক্রি করলে নাকি, খালি বিক্রি করলে আবার সমস্যা। কারণ বাকি বিক্রি করলে তো হবে না, হুম। নগদ বিক্রি হতে হবে। নগদ বিক্রি আর কি কারণ হতে পারে? অনেক কারণ আছে কিন্তু। নগদ বিক্রি একটা কারণ। দ্বিতীয় কারণ হতে পারে দেনাদারের নিকট থেকে প্রাপ্তি। পাওনাদার থেকে পাওয়া। হ্যাঁ, দেনাদারের নিকট থেকে প্রাপ্তি হতে পারে। তারপরে ব্যাংক থেকে লোন হতে পারে। পুরনো কোনো তো সম্পত্তি। দেনাদারটা আমি নিজেই, আমার থেকে আমি কিভাবে নিব? পাওনাদার থেকে নিতে হবে তো। না না, দেনাদারের নিকট থেকে প্রাপ্তি, আমি যার কাছে টাকা পাবো তারা আমার দেনাদার না। হুম। আর পাওনাদার মানে তো যে আমার কাছে পাবে। আমি হ্যাঁ। কিভাবে দেনাদার হই? আমি আমি কাউকে বাকিতে সেবা দিয়েছি, সে আমাকে এখন টাকা দিইনি, তাহলে আমি তার কাছে টাকা পাবো, সে আমার দেনাদার নাকি? জি। মানে জি। একটা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ভাবে নগদ প্রাপ্তি হতে পারে, বিভিন্ন ভাবে। তার দু একটা তোমরা বললামই তো। আমার সামনে যখন কোনো এন্ট্রি আসবে, যে এন্ট্রির মাধ্যমে আমি নগদ টাকা পাচ্ছি, নগদ টাকা পাচ্ছি, একটা কথাই শেষ, কারবারে যে কোনো উৎস হতে টাকা যদি প্রাপ্তি হয়, সেই এন্ট্রিটা পোস্টিং হবে কোন জার্নালে? ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিভ জার্নাল। কথা একেবারে। তাহলে এই যে ইস্যুগুলো আমরা বললাম, এই ইস্যুগুলোর মধ্যে অন্যতম একটা ইস্যু হচ্ছে কিন্তু নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য পণ্য বিক্রয়। বিক্রয়। পণ্য বিক্রয়, তাই না? নগদে পণ্য বিক্রয়টাও কিন্তু নগদ প্রাপ্তির একটা কি অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইস্যু না? হুম। একইভাবে সেই নগদে যখন পণ্য বিক্রয় হবে তখন কিন্তু আবার সেই মার্চেন্টে জাবেদা চলে আসবে, আসবে কিনা? হ্যাঁ। এই যে দেখো, মনে করেন নগদ যখন পণ্য বিক্রি হয় তখন পিরিয়ডিকে জাবেদা কয়টা হয়? একটা। সেটা কি? একটা। সেটা কি? নগদ, ক্যাশ আর সেল। ক্যাশ এবার আর কিন্তু ক্যাশ, সেলস। এবার আর রিসিভেবল না। ক্যাশ ডেবিট আর কে? সেলস ক্রেডিট। সেলস সেলস ক্রেডিট। সেলস। কিন্তু পারপেচুয়ালি জাবেদা কয়টা হয়? দুইটা। ক্রেডিটটা দুটো, ক্যাশ সেলস, কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ। এই পার্থক্যের কারণেও ক্যাশ রিসিভ জার্নাল কয় প্রকার হয়ে গেছে? দুই দুই প্রকার। প্রকার। প্রকার, পিরিয়ডিক এবং পারপেচুয়াল। সিম্পল একটা ব্যাপার, শুধু ওই যে বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা একটু ছক, হ্যাঁ। হুম। জি। ছক দেখি। ছকটা একটু বড় এখানে। প্রথমে পারপেচুয়াল ছক দেখবো। আচ্ছা, যখন ক্যাশ পাবো তখন আমাদের ক্যাশ কি ডেবিট হয় না ক্রেডিট হয় সবসময়ের জন্য? ডেবিট। ক্যাশ ডেবিট। আর কারণটা কি থাকে? ক্রেডিট। ক্যাশ। যেমন আমি যদি বিক্রি করি ক্যাশ ডেবিট, কাকে ক্রেডিট করি? বুঝলেন? বিক্রয়কে পণ্য ক্রেডিট রে- করি। সেলস ক্রেডিট। যদি দেনাদারের কাছ থেকে নিকট পাই, ক্যাশ ডেবিট কে ক্রেডিট হয়? দেনাদার। দেনাদার। রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্টস। যদি কোনো সম্পত্তি বিক্রি করি, সম্পত্তি পণ্য না কিন্তু, মনে করেন আমি আমার পুরোনো ইকুইপমেন্ট বিক্রি করছি, তাহলে ক্যাশ ডেবিট, ওল্ড ইকুইপমেন্ট কি? ক্রেডিট। 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 এইভাবে করে কিন্তু ক্যাশ প্রাপ্তির কারণ অনেক থাকার কারণে ক্রেডিট সংখ্যাটা কি অনেক হতে পারে না? হুম। হ্যাঁ। আর আমার মনে রাখা প্রয়োজন কোনটা, আমি ক্যাশ পেলাম এটা নাকি কোন উৎস থেকে পেলাম সেটা, কোনটা মনে রাখা প্রয়োজন? কোন উৎস থেকে পেলাম উৎস কোন সেটা। থেকে কোন পাইলাম। উৎস থেকে পেলাম সেটার মনে রাখা। আর উৎসটা কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ডেবিট। এই যে ক্রেডিট। না, ছকটার নাম কি হয়েছে দেখেন তো? অ্যাকাউন্টস ক্রেডিটেড। ক্রেডিটেড। অ্যাকাউন্টস ক্রেডিটেড। তার মানে আমি কোন খাত থেকে টাকাটা পেলাম সেই খাতগুলো আমাদের এখানে লিখতে হবে। কথা কি বোঝাতে পারলাম? জি। হ্যাঁ। এবার এই খাতটার কোন কোন খাত কিন্তু হতে পারে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, কোন কোন খাত হতে পারে কিন্তু মেইন অ্যাকাউন্ট। কেমন সেটা? হুম। আপনি নগদে বিক্রি করেছেন, যাবে দেখি নগদে বিক্রি করেছি, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ডেবিট। সেলস ডেবিট। ডেবিট সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস ক্রেডিট করে সেলস আপনি কি ক্রেডিট। লিখবেন? কি লিখবেন এখানে এসে? কি লাগবে? ক্রেডিট। তাহলে সেলস। জাবেদা আপনি কাকে সেলস। ক্রেডিট করেছেন? জাবেদা ক্রেডিট হয়েছে কি? সেল সেলস। 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 লিখবেন, সেলস লিখবেন না? হ্যাঁ। হ্যাঁ। জি। সেলসটা কি মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? মূল মূল অ্যাকাউন্ট। সাবসিডিয়ারি। মূল অ্যাকাউন্ট। আবার আসেন, আপনি মিস্টার এক্স আপনার দেনাদার, তার কাছে আপনি টাকা পেয়েছেন, এবার যাবে দেখি
এখন ক্যাশ হচ্ছে ক্যাশ ডেবিট ডেবিট আর অ্যাকাউন্টস অ্যাকাউন্ট পেয়েবল রিসিভেবল ক্রেডিট। এক্স ক্রেডিট, তাই তো? অ্যাকাউন্টস ক্রেডিট ধরে জি, কার নাম লিখবেন? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল লেখা যাবে না, দেনাদারের নাম লিখতে হবে, ক্যাশ পাওনাদারের নাম লিখতে হবে। ও হ্যাঁ, ওই যে তাহলে যে এক্স, স্টোর বললেন, আবার এক্স লিমিটেড কি সাবসিডিয়ারি অ্যাকাউন্ট না মূল অ্যাকাউন্ট? মূল সাবসিডিয়ারি। অ্যাকাউন্ট। এক্স লিমিটেড মূল অ্যাকাউন্ট। না। তাহলে তো আমার পার্সেল জানা সেজার শেখা গলত থেকে গেছে। ব্যক্তি কখনো মূল অ্যাকাউন্ট না, রিসিভেবল এবং পেয়েবল আমরা যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সবাই সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। হুম। হ্যাঁ। এক্স এর কাছে টাকা পেলাম, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল এক্স ক্রেডিট, তাহলে এই যে এক্স, এক্স অবশ্যই সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। আচ্ছা, হুম। কোনো একটা ইকুইপমেন্ট বিক্রি করে টাকা পেয়েছি, ক্যাশ ডেবিট ওল্ড ইকুইপমেন্ট ক্রেডিট, এখানে অ্যাকাউন্টস ক্রেডিট করে কি লিখবো তাহলে? ওল্ড ইকুইপমেন্ট। সেলস কিন্তু ওল্ড লেখা যাবে না, ইকুইপমেন্ট। সেলস লিখবো না কেন? কারণ এটা তো আমার বিক্রয় পণ্য না, আমার ব্যবসায়িক পণ্য না। তার মানে আমি বোঝাতে যাচ্ছি, হুম। এবার কিন্তু এই অ্যাকাউন্টস ক্রেডিটের ঘরে অনেক সময় আসবে মূল অ্যাকাউন্ট, আবার অনেক সময় কি আসবে? সাবসিডারি অ্যাকাউন্ট। সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। তাহলে মূল অ্যাকাউন্ট আসলে অবশ্যই তার জন্য পোস্টে কোডে কোড নাম্বার দিতে হবে, আর সাবসিডিয়ারি অ্যাকাউন্ট আসলে তার জন্য কি দিতে হবে? টিক টিক মার্ক। মার্ক। অঙ্ক কিন্তু একটু কঠিন দিকে এখন যাচ্ছে। তার মানে এখন কিন্তু পোস্ট রেফারেন্সে শুধু গড়ে টিক পড়বে তা না, আবার গড়ে শুধু কোড নাম্বার পাবে তাও কিন্তু না। অনেক সময় কোড নাম্বার আসবে, অনেক সময় কি আসবে? টিক মার্ক আসবে। ঠিক মার্ক। কোড। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি। বলো। ভাইয়া, কোন হ্যাঁ বলো। সময় টিক মার্ক আসবে আর কোন সময় আসবে ওটা একটু আবার বলেন তো। হ্যাঁ, যখন একটা আমাদের কি অ্যাকাউন্টস ক্রেডিটের ঘরে মূল অ্যাকাউন্ট থাকবে তখন মূল অ্যাকাউন্টের জন্য আসবে কোড নাম্বার, আর যখন সাবসিডিয়ারি কোনো অ্যাকাউন্ট থাকবে তখন আসবে টিক মার্ক। এই বিষয়টার জন্য আপনি অবশ্যই ক্লাস নাম্বার 1, পার্সে যারা ক্লাস নাম্বার 1 এর ভিডিওটা গ্রুপে আসছে দেখে নেবেন, এখানে সুন্দর করে বোঝানো আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন ডেবিট ক্রেডিট কলামের দিকে যাই একটু। আচ্ছা, আমরা যেহেতু ক্যাশ রিসিভ জাবেদা রেকর্ড করছি, নিঃসন্দেহে ক্যাশ কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। ক্যাশ ডেবিট এ নিয়ে কোনো দ্বিমত আছে কোনো? না। না। আর একটা জিনিস ডেবিট হতে পারে, যদি বার্তা দিয়ে কখনো ক্যাশ আদায় করা হয়, সেক্ষেত্রে ডিসকাউন্টও কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট ডেবিট। হয়। ডেবিট। আপনি একজন দেনাদারের কাছে 1000 টাকা পাবেন, কয় টাকা পাবেন? 1000 1000 টাকা। হাজার। টাকা। পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 900 টাকা আদায় করে 100 টাকা ছাড় দিয়ে দিলেন, এ যাবে নাকি? ক্যাশ ডেবিট কত যাবে টাকা? হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাশ আর ডেবিট হচ্ছে ডিসকাউন্ট। সেলস 100 ক্যাশ টাকা ডিসকাউন্ট ডেবিট ডেবিট। ডেবিট টাকাগুলো বলে যান, টাকাগুলো বলে যান। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট কত? পেয়াবল। 900। ক্যাশ ক্যাশ ডেবিট ডেবিট 900। আর নয় দিয়েছেন 100 টাকা, ডিসকাউন্ট তাহলে ক্রেডিট ডিসকাউন্ট ডেবিট 100। কত? 100। আর 100। অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে কত টাকা? পুরো 1000 টাকা। 1000। 1000 তার টাকা। মানে আমি বলতে চাচ্ছি, নগদ প্রাপ্তি জাবেদায়, নগদ হ্যাঁ। প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র দুটো জিনিস ডেবিট হতে পারে, অবশ্যই ডেবিট হবে কে? ক্যাশ। আর ক্যাশ আর দিলে ডিসকাউন্টও কি হবে? ডেবিট। ডেবিট হবে। এই দুটোর বাইরে আর কখনো কোনো কিছু ডেবিট হওয়ার কোনো সম্ভাবনা নেই, চিন্তা করে একটু দেখেন আপনি এবার। ক্যাশ রিসিভ ও, জানালে ক্যাশ আর ডিসকাউন্ট বাদ দিয়ে আর কোনো কিছু ডেবিট হওয়ার কোনো পসিবিলিটি নাই। আপনি একটু চিন্তা করবেন, এই কথাটা রং নাম ঠিক, ঠিক আছে? তার জি। হ্যাঁ। মানে ডেবিট কলাম হবে কয়টা জাস্ট? দুইটা। একটা হচ্ছে ঠিক ক্যাশ আছে। আর একটা হচ্ছে কি সেলস ডিসকাউন্ট। সেলস সেলস ডিসকাউন্ট। ডিসকাউন্ট। কথা ক্লিয়ার? হুম। জি। হ্যাঁ। এবার ক্রেডিটে যাচ্ছি। আমরা যেসব কারণে ক্যাশ পাবো তার অন্যতম প্রধান দুটো কারণ আছে, প্রধান দুটো কারণ। অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে। একটা হচ্ছে রিসিভেবল আর একটা হচ্ছে সেলস। এই প্রধান দুটো কারণ কেন বলছি? ব্যবসা করতেছি তো পণ্য বিক্রি করার জন্য নাকি? হ্যাঁ। হুম। আর পণ্য বিক্রি বাকিতে তো হতেই পারে, পারে কিনা? হ্যাঁ, পারে। হ্যাঁ। হ্যাঁ। কি হবে? দেনাদার। তার মানে হ্যাঁ। টাকা যা পাওয়ার উৎস, প্রধান উৎস দুটো, এক হচ্ছে দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, আর একটা হচ্ছে কি নগদ বিক্রয়। আবার বিক্রয় এই করে। দুটো কলাম হ্যাঁ। আমার অবশ্যই রাখতে হবে ক্রেডিট পাশে। আর অন্যান্য যদি কোনো উৎস থাকে তার জন্য কি রাখতে হবে? আদার্স আদার্স অ্যাকাউন্ট। কারণ আরো কিন্তু উৎস থাকতে পারে, পুরনো সম্পত্তি বিক্রয় হতে পারে, ব্যাংক থেকে লোন গ্রহণ, সেগুলো সব আদার্স তাই না? অ্যাকাউন্টে ঢুকাই তো। অর্থাৎ যে কোনো কারণ সব যাবে কোন অ্যাকাউন্ট, কোন ঘরে? আদার। আদার্স আদার্স অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। তাহলে এখানে ডেবিট কলাম হবে ফিক্সড দুটো, ক্রেডিট কলাম ফিক্সড দুটো, আর বাকি সবার জন্য কে? আদার আদার্স অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। যেমন আমি একটা জাবেদা বলি, ব্যাংক লোন রিসিভ টাকা 1 লাখ, এর জাবেদা কি? ব্যাংক লোন রিসিভ টাকা 1 লাখ। ক্যাশ। ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট। ব্যাংক লোন ক্রেডিট। হ্যাঁ। আমরা জেনারেল জানা যদি এখনো দ্বিধাদ্বন্দ্বে বকে দেয় তো বিপদ।
ক্যাশ ডেবিট, ব্যাংক লোন, ক্রেডিট। তাহলে এখানে ক্রেডিট করলাম ব্যাংক লোন, তাহলে অ্যাকাউন্ট ক্রেডিট করে কি লিখবো? ব্যাংক লোন। অ্যাকাউন্ট ব্যাংক লোন। এই ব্যাংক লোনে কি সাবসিডি অ্যাকাউন্ট না মূল অ্যাকাউন্ট? সাবসিডিয়ারি। সাবসিডারি। এই এক একটাতে পাইলে না কানে পরে মারতাম। মূল অ্যাকাউন্ট। এখনো সাবসিডির মূল অ্যাকাউন্ট এখনো ক্লিয়ার না, আমার তো নিজেরই লজ্জা করতেছে। বা নাম হলে হচ্ছে সাবসিডিয়ারি আর আপনারা একটা জিনিস ক্লিয়ার হন, আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ, আপনাকে আর ক্লাস আজকে নেবো না আর। আপনারা এখন মেন ভাইয়া। সাবসিডিয়ারি মূল অ্যাকাউন্টে আপনারা বুঝতেছেন না, আমি তো আপনাদের শেখাতে পারিনি, এটা আমার ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা না, এটা আমার ব্যর্থতা। সাবসিডিয়ারি অ্যাকাউন্ট আর মূল অ্যাকাউন্ট এটা আহ, আমি এখানে যাব না, কারণ গোড়ায় গলদ দেখে সামনে কিন্তু লাভ নেই। লাভ আছে? আচ্ছা, সাবসিডিয়ারি অ্যাকাউন্ট কি আর মেইন অ্যাকাউন্ট কি? মেইন অ্যাকাউন্ট আর একটা কি বলতেছি আমরা? সাবসিডিয়ারি সাবসিডিয়ারি। সাবসিডারি অ্যাকাউন্ট। আজকের পরে যদি এই মেইন অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট নিয়ে কারোর গলদ হয়, অনলাইনে থাপ্পড় ফিক্কে মারবো তাদের পরে কিন্তু। অনলাইনে মানে বুঝছেন? মেইন অ্যাকাউন্ট কি? একেবারে সহজ ভাষায়, যে মূল হিসাব। অ্যাকাউন্টটা আমার জাবেদায় সরাসরি ডেবিট ক্রেডিট হয়, সরাসরি ডেবিট ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ। সরাসরি ডেবিট ক্রেডিট কে কে হয় বলেন তো, নাম বলেন। ক্যাশ, ক্যাশ। সংখ্যা আমি লিখতেছি, অ্যাকাউন্টস অ্যাকাউন্টস রিসিভেবল, রিসিভেবল। তারপরে কি বলে যান অ্যাকাউন্টস বলে যান? পেয়াবেল। অ্যাকাউন্টস পেয়াবেল, তারপরে অ্যাকাউন্টস কি? পেয়াবেল। বলেন। ফার্নিচার, ফার্নিচার। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, এইভাবে ব্যাংক লোন। সাজাতে কি কি হয়? বিল্ডিং, ব্যাংক লোন। ব্যাংক লোন, ক্যাপিটাল। যারা যাবে যায় সরাসরি ডেবিট ক্রেডিট হয়, এই সব কি অ্যাকাউন্ট? সব কি মেইন অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট। মেইন অ্যাকাউন্ট। সব মেইন মেইন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। মেইন অ্যাকাউন্ট। অর্থাৎ যারা যাবে যায় সরাসরি ডেবিট ক্রেডিট হয় তারা হচ্ছে সবসময় মেইন অ্যাকাউন্ট। এবার আমরা সাবসিডি, সাবসিডির মানে কি? সহায়ক। বাংলা কি? সহায়ক। সহায়ক শিক্ষক সহায়ক। মানে। আচ্ছা, ক্যাশের কোনো সহায়ক হিসাব দরকার হয়? ক্যাশ তো ক্যাশই, না। ক্যাশ তো ফার্নিচার তো ক্যাশই। ফার্নিচারই, ইকুইপমেন্ট তো ইকুইপমেন্টই, বিল্ডিং তো বিল্ডিংই, ক্যাপিটাল তো ক্যাপিটালই। এদের কোনো সহায়ক দরকার হয় না, সহায়ক দরকার হয় দুজনের। কার কার? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্টস পেয়েবল। পেয়াবেল আর একটা অ্যাকাউন্ট রিসিভেবল। সহায়ক কেন প্রয়োজন হয়? কারণ এই পেয়াবেল এবং রিসিভেবলের ভিতরে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নাম আসে, আসে কিনা? হ্যাঁ। হুম। হ্যাঁ। এই তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবেল, এদের হচ্ছে দরকার সহায়ক হিসাব। কারণ অ্যাকাউন্ট রিসিভেবল এ বি সি ডি এক্স ওয়াই আরিফ কামাল মজুমদার বিভিন্ন নামে আসতে পারে, সেম টু সেম আমার অ্যাকাউন্টস পেয়াবেলও বিভিন্ন নামে আসতে পারে। তাহলে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট হবে এই অ্যাকাউন্ট রিসিভেবলের আন্ডারে, এবং অ্যাকাউন্টস পেয়াবেলের আন্ডারে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আসবে শুধু তারাই সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক লোন কি অ্যাকাউন্টস পেয়াবেল রিসিভেবলের আন্ডারে কেউ? না। না। ফার্নিচার, বিল্ডিং এরা। এবার আসেন, এই অ্যাকাউন্ট রিসিভেবল আন্ডারে কে? মিস্টার এক্স, কথা একজনের নাম, বা আরিফ, আরিফ একজনের নাম। আচ্ছা, আমি কি কখনো আরিফকে জাবেদের সরাসরি ডেবিট ক্রেডিট করি? না। আরিফ ডেবিট ক্রেডিট হয় কিভাবে? অ্যাকাউন্ট রিসিভেবলের নাম পাশে ব্র্যাকেটে আরিফ ডেবিট ক্রেডিট হয়, ব্র্যাকেটে অ্যাকাউন্ট রিসিভেবল আরিফ ডেবিট। আমি বলছিলাম যে পেয়াবেল এবং রিসিভেবলে যদি নাম উল্লেখ থাকে, ব্র্যাকেট দিয়ে অথবা কি দিয়ে, হাইফেন দিয়ে আপনি কি করবেন? তার নাম উল্লেখ করবেন, বলছিলাম না? নাম লেখা। হ্যাঁ। হ্যাঁ। কখনো এই অ্যাকাউন্টস পেয়াবেল অমিট করে দেন, শুধু কামাল ডেবিট ক্রেডিট করেন? না। অথবা এই আরিফ অমিট করে শুধু কি এই অ্যাকাউন্ট রিসিভেবল অমিট, শুধু কি আরিফ ডেবিট ক্রেডিট করেন আপনি? না না। ভাইয়া। তার মানে, সরি, তার মানে হচ্ছে কি আমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়াবেল এবং অ্যাকাউন্ট রিসিভেবলের আন্ডারে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আসবে, এরাই হচ্ছে আমাদের সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, এরাই আমাদের সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। আর এই সাবসিডিয়ারির মূল হ্যাঁ। অ্যাকাউন্ট কে? এই কামালের মূল অ্যাকাউন্ট কে? অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্ট পেয়াবেল। আরিফের মূল অ্যাকাউন্ট কে? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল। মানে অ্যাকাউন্টস পেয়াবেল, অ্যাকাউন্ট রিসিভেবল, এদের থাকবে কোড নাম্বার, এদের কি থাকবে? কোড 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 নাম্বার। নাম্বার। আর নাম্বার। আরিফ কামাল একে কি থাকবে? একে কি টিক থাকবে? ঠিক চিহ্ন। থাকবে। টিক টিক মার্ক। এই হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট সাবসিডি অ্যাকাউন্টে বোঝানো। তাহলে আপনাদের কেন দুটো ক্লাস আপনার পার হয়ে পারেননি? উল্টো পাল্টা বলবেন আপনারা, বলেন। একটা সহজ একটা জিনিস।
ক্যাশ রিসিভ জার্নাল আজকে আর শেষ করা যাচ্ছে না, কারণ 2 মিনিট সময় আছে হাতে। ঠিক আছে, আর কারণ হচ্ছে কি, শেষ করাটা বিষয় না, শেষ আমি করলাম, আপনি পারলেন না, শেষ করে লাভ কি? যাই হোক, আচ্ছা আপনাদের ভাইয়া, কাজ, হ্যাঁ বলেন। রাগ করেন না। রাগের বিষয় না, রাগের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনারা বাসা স্টাডি করেন না, তার নমুনা এগুলো। এই যে আমি আপনাদের ক্লাস নেবো, বিলিভ ইট অর নট, আমি কিন্তু আপনাকে স্টাডি করে এসে ক্লাস নেওয়া লাগে, যে আপনাকে কত সহজভাবে আমি বোঝাতে পারি। তাহলে আপনি কেন স্টাডি করবেন না বলেন? এই যে গেল বছর, অর্থাৎ লাস্ট এবছর, এই বছর কিন্তু অনলাইন থেকে 3.5 আপ কিন্তু রেজাল্ট ছেলেমে করেছে। আমি আশা করি তাদের থেকে অনেক ভালো স্টুডেন্ট আপনারা, তো নমুনা বোঝা যায় কিন্তু। তাহলে আপনাদের থেকে আরো বেটার রেজাল্ট আশা করবো ইনশাল্লাহ। এটা তো স্বাভাবিক, তাই না? এই জন্য দেখেন কত, এই যে ক্লাস করতেছি, ক্লাস করে আবার এটাকে রেকর্ডিং কনভার্ট করে নিয়ে সেটাকে আবার ইউটিউবে দেবো, সেখান থেকে লিঙ্ক কপি করে আপনাদের গ্রুপে দেবো। তাহলে এই কষ্টগুলো তো করতেছি আপনাদের বেটার একটা রেজাল্টের জন্য। তাহলে আপনারা কেন বাসায় স্টাডি করবেন না বলেন? এই জন্য অনুরোধ করতেছি আপনারা বাসায় স্টাডি করবেন। প্রিভিয়াস ক্লাস, আজকে ক্লাস ঢোকার আগে নিয়াত রাখবেন সবসময় যে আজকে ক্লাসে ঢোকার আগে আগে ক্লাসে ভিডিওটা একটু দেখে নেবো আগে, টেনে টেনে, ভাইয়া কি করাইছিল। তাতেও কিন্তু আপনার উপকার, ভিডিও তো দিচ্ছি আমরা অ্যাভেলেবেল। ক্লাস করলেও আপনি একটু সময় নিয়ে 10 মিনিট টেনে টেনে দেখেন। কথা কি বুঝতে পেরেছি কি বলেছি? জি। আচ্ছা, যে হ্যাঁ শীট ভাইয়া দেওয়া হবে, sheet থেকে আপনারা আপনাদের চয়েস মতো একটা সেল জার্নাল প্র্যাকটিস করবেন পারপেচুয়াল পিরিয়ডিকে। সামনের ক্লাসে আমরা ক্যাশ রিসিভ, ভাই, আপনারা কালকে কখন কল দেবো? সরি, কালকে ফোন দিবেন হচ্ছে কেন 12টার পরে, হ্যাঁ? আমি স্কুলে ফ্রি থাকবো, ওই সময় আপনার কথা আচ্ছা বলে আমি ওনার সাথে যোগাযোগ করাবো। তো ঠিক আছে, আপনি বকা দিছি, আচ্ছা। আপনারা কষ্ট পেন না। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই একটু কষ্ট করবেন ভালো রেজাল্টের জন্য ইনশাল্লাহ, কারণ এই গ্রুপটা ভালো। ভাইয়া, শিক্ষকের বকা না খেলে কখনো পড়ালেখা হয় না, তাই আপনার সবাই কথা আমরা কিছু মনে গ্রুপে করি মেয়ে না। স্টুডেন্ট, এটা কিন্তু পজিটিভ একটা সাইড। ছেলেরা থাকলে অনেক সময় অনেক ডিস্টার্ব হয়, অনেক সময় বাজে কথা হয়। আপনারা সবাই যদি মেয়ে, এটা আপনারা কিন্তু খুব কমফোর্টেবল ভাবে ক্লাস করতে পারেন। আমিও কমফোর্টেবল ক্লাস নিতে পারি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আজকে ক্লাসে ঢোকার আগে প্রিভিয়াস ক্লাসে ভিডিওটা দেখে ইনশাল্লাহ ক্লাসে আসবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভাই। ওকে, সবাই শীট থেকে একটা অঙ্ক একটু প্র্যাকটিস করে নিয়েন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ মঙ্গলবার কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।